আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। যদি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম রূপম। এই মুহূর্তে ঢাকা অনলাইন স্কুলের লাইভ ক্লাসে আছি রসায়ন ক্লাস নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী এবং দর্শকবৃন্দ, যদি আমাকে শুনতে পাও বা শুনতে পান, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ। আমি কনফার্ম হলে আমাদের লাইভ ক্লাসটাতে আমি সরাসরি শুরু করব। আমাকে কি শোনা যাচ্ছে? ধন্যবাদ। কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের লাইভ ক্লাসে। গত ২ ক্লাসের ধারাবাহিকতায় গত ৩ টা ক্লাস আমরা পর্যায় সারণীর উপরে নিয়েছিলাম। সেই ৩ ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবার আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পর্যায় সারণীর ৩য় অধ্যায়, পর্যায় সারণীর ৪র্থ ক্লাসটি করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস শুরু করার আগেই গতানুগতিক ধারায় আবারও জানিয়ে দিই যে প্রত্যেকে অবশ্যই তার যে বই খাতা কলম এটি অবশ্যই সাথে নিয়ে আমাদের সাথে নিয়ে বসতে হবে। তো আমরা গত ৩ টা ক্লাসে যা শিখেছিলাম, প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে পর্যায় সারণীর পটভূমি শিখেছিলাম। তারপরের ক্লাসে আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম এবং জাস্ট তার এই ক্লাসের আগের ক্লাস, প্রিভিয়াস ক্লাসটাতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান নির্ণয় করা শিখেছিলাম। কিভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা যায় সেই বিষয়গুলো শিখেছিলাম। আজকে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম। আর এই মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মগুলো আলোচনা করার জন্য যা যা প্রয়োজন সে বিষয়গুলো আমি আজকে শিখিয়ে দিতে চাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমার সাথেই থাকবে এবং এনজয় করবে আমাদের ক্লাসটি। আজকের ক্লাস শেষে যে বিষয়গুলো শিক্ষার্থীরা আয়ত্ত করতে পারবে তা হচ্ছে পরমাণুর আকারের ক্রম বর্ণনা করতে পারবে, আয়নীকরণ শক্তির ক্রম বর্ণনা করতে পারবে এবং সেই সাথে ধাতুর সক্রিয়তার ক্রম বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা শুরু করার আগে যে বেসিক জিনিসটা আমাদেরকে শিখতেই হবে সেটা হচ্ছে ডায়াগ্রাম অঙ্কন। ডায়াগ্রাম জিনিসটা কি? আমরা যখন ক্লাস 8 এ ছিলাম তখন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতাম, বৃত্তাকারে পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারতাম। সেই বৃত্তাকারে পরমাণুর ইলেকট্রন বিন্যাসটাকে আমরা বলে থাকি হচ্ছে ডায়াগ্রাম। তো আমরা সেই সময় ডায়াগ্রাম আঁকা শিখেছিলাম। আজকে আমরা একটু অন্যভাবে শিখব। আমরা ক্লাস 9-10 এ উঠে যেভাবে ইলেকট্রন বিন্যাস শিখি 1s2, 2s2, 2p6, এই যে পদ্ধতিতে, যেটাকে আমরা আউটবাউ নীতি বলে থাকি, এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আজকে আমরা যে কোনো মৌলের ডায়াগ্রাম আঁকা শিখে ফেলবো। আশা করছি যে আমি একটি মৌলের ডায়াগ্রাম আঁকা শিখিয়ে দিলেই তোমরা যে কোনো মৌলের ডায়াগ্রামটা এঁকে ফেলতে পারবে। তো উদাহরণ হিসেবে আমি তোমাদের জন্য সোডিয়ামের ডায়াগ্রাম অঙ্কনটা শিখিয়ে দেবো। এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখানো আছে 1s2, 2s2, 2p6, 3s1। এই ইলেকট্রন বিন্যাসটা দেখে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে এখানে মোট কয়টি শক্তি স্তর আছে। আমরা এখানে 3টা কালি ব্যবহার করেছি, 3টা রং ব্যবহার করেছি। লাল রং দিয়ে বোঝানো হয়েছে প্রথম শক্তি স্তর, হলুদ রং দিয়ে বোঝানো হয়েছে দ্বিতীয় শক্তি স্তর এবং কালো রং দিয়ে বোঝানো হয়েছে তৃতীয় শক্তি স্তর। অর্থাৎ সোডিয়ামে 3টি শক্তি স্তর আছে। এখন আমরা সোডিয়ামের ডায়াগ্রাম আঁকবো এবং ডায়াগ্রাম আঁকার জন্য প্রথমেই আমরা সোডিয়ামের নিউক্লিয়াস দেব। এই নিউক্লিয়াসের চারপাশে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টা শক্তি স্তর আছে, তাই আমরা প্রথমেই 3টা শক্তি স্তর দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা শক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন আছে সেটি আমরা বসাবো। আমরা দেখছি প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, তাই প্রথম শক্তি স্তরে আমরা 2টি ইলেকট্রন দিয়ে দিলাম। শিক্ষার্থীবৃন্দ, বলো তো দেখি দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন দেখা যাচ্ছে? হলুদ রং দিয়ে দেখানো হয়েছে 2s এ 2টা, 2p তে 6টা, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে আছে মোট 8টি ইলেকট্রন। আমরা দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন দিয়ে দিলাম এবং তৃতীয় শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি 1টি ইলেকট্রন আছে, আমরা সেই 1টি ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে খুব সিম্পল একটা বিষয় যে প্রথমে ইলেকট্রন বিন্যাস করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে মোট শক্তি স্তর কয়টি আছে, তারপরে ওই ইলেকট্রন বিন্যাস দেখে কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে তা আমাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে। আমরা এখন একটা নিজেরা করব। এখানে অক্সিজেন, ক্লোরিন, পটাশিয়াম এবং আয়রন দেওয়া আছে।
শিক্ষার্থীবৃন্দ, তোমরা অক্সিজেন, ক্লোরিন, পটাশিয়ামটাকে এই তিনটাকে বাছাই করবে। এই মুহূর্তে আয়রনের ইলেকট্রন বিন্যাস করে তার ডায়াগ্রাম আঁকার চেষ্টা করো। আমি আছি তোমাদের সাথে। তারপরে আমি এখানে দেখিয়ে দেব, তোমাদেরকে একটু মিলিয়ে দেখতে হবে। তো তোমরা এখন এই মুহূর্তে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করে এর ডায়াগ্রামটা অঙ্কন করবে। আমি তোমাদের সাথেই আছি, আমি সময় দিচ্ছি। আমরা এখন প্রথমেই দেখে নিই যে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা। এখানে আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখানো আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট 4টি শক্তি স্তর আছে। লাল কালি দিয়ে যেটা লেখা আছে, লাল রং দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর, হলুদ রং দিয়ে দেখানো হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, সাদা রং দিয়ে দেখানো হয়েছে তৃতীয় শক্তি স্তর এবং কালো রং দিয়ে দেখানো হয়েছে চতুর্থ শক্তি স্তর। অর্থাৎ যেহেতু আয়রনের 4টি শক্তি স্তর আছে, প্রথমে আমি নিউক্লিয়াস দেব এবং তারপরে 4টি শক্তি স্তর এখানে এঁকে দেখিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, তাই আমরা প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন দেখিয়ে দিলাম। হিসাব করে দেখো তো দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? হলুদ রং দিয়ে দেওয়া আছে 2s2 2p6, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে আমাদের মোট 8টি। আমরা দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন দেখিয়ে দিলাম। তৃতীয় শক্তি স্তরে কয়টি আছে? আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শক্তি স্তরে আছে 3s2 3p6 এবং 3d6, অর্থাৎ 6 আর 6 12 আর 2 এ 14টি। আমরা তৃতীয় শক্তি স্তরে 14টি ইলেকট্রন দিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু গুণে দেখো তো আসলে কি তৃতীয় শক্তি স্তরে 14টি ইলেকট্রন দেওয়া হয়েছে? আশা করছি বুঝতেই পারছো যে হ্যাঁ, তৃতীয় শক্তি স্তরে 14টি ইলেকট্রন দেওয়া হয়েছে এবং চতুর্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন। অতএব আমরা এ পর্যায়ে ডায়াগ্রাম অঙ্কনটা শিখে ফেলেছি। এখন তোমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করেই তার ডায়াগ্রামটা এঁকে দেখিয়ে দিতে পারবে। এখন বলো তো স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ? জ্যামিতির কোন চিত্রের সাথে এটার মিল আছে? উত্তরটা হচ্ছে এটা হচ্ছে বৃত্ত এবং এই বক্ররেখাটাকে বলা হয় বৃত্তের পরিধি। আমরা এখন বৃত্তের একটা কেন্দ্র নিয়ে আসলাম। এই যে মাঝখানে যে বিন্দুটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে বৃত্তের কেন্দ্র। এখন এই কেন্দ্র থেকে যদি আমরা পরিধি পর্যন্ত একটা সরল রেখা অঙ্কন করি, তোমরা কি বলতে পারো এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্ব বিশিষ্ট সরল রেখাটাকে কি বলে? উত্তরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো তো এটা যদি একটা পরমাণু হয়, পরমাণুর এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর। এই নিউক্লিয়াস থেকে শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তর পর্যন্ত দূরত্বটাকে আমরা বলে থাকি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এখন শক্তি স্তর যদি 2টা হয়, তাহলে নিউক্লিয়াস থেকে দ্বিতীয় শক্তি স্তর পর্যন্ত দূরত্বকে আমরা বলবো সেই মৌলের বা সেই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ। যদি শক্তি স্তর 3টা হতো, তাহলে নিউক্লিয়াস থেকে তৃতীয় শক্তি স্তর পর্যন্ত দূরত্বকে আমরা বলতাম ওই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ। একইভাবে শক্তি স্তর 4টা হলে নিউক্লিয়াস থেকে চতুর্থ শক্তি স্তর পর্যন্ত দূরত্বকে বলা হতো ওই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটু চেষ্টা করে দেখো তো পারমাণবিক ব্যাসার্ধের সংজ্ঞাটা তোমরা বলতে পারো কিনা? পারমাণবিক ব্যাসার্ধের সংজ্ঞাটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তর পর্যন্ত দূরত্বকে ওই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়। আমরা একটা জিনিস কিন্তু এখানে স্পষ্ট বুঝতে পেরেছি যে যখন একটা শক্তি স্তর ছিল তখন তার পারমাণবিক ব্যাসার্ধ যত ছিল, যখন দুটো শক্তি স্তর দেখালাম পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বেড়ে গেল। তৃতীয় শক্তি স্তর যখন হয়েছিল, একটা পরমাণুর যদি 3টা শক্তি স্তর থাকে তাহলে তার পারমাণবিক ব্যাসার্ধ আরো বেশি, যখন 4টা শক্তি স্তর থাকবে আরো বেশি। তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি শক্তি স্তর বৃদ্ধি পেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তোমরা অবশ্যই এই কথাটি তোমাদের খাতায় লিখে রাখবে, শক্তি স্তর বৃদ্ধি পেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এখন আমরা এই যে পারমাণবিক ব্যাসার্ধ একই কোনো পর্যায় সারণীর একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে কিভাবে পরিবর্তিত হয় এবং বাম থেকে ডান দিকে গেলে কিভাবে পরিবর্তিত হয় সে বিষয়টা এখানে ব্যাখ্যা করব। প্রথমে আমরা একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধের কি পরিবর্তন হয় সেটি দেখাতে চাই এবং সেটি দেখানোর জন্য বা ব্যাখ্যা করার জন্য আমরা পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে বেছে নিচ্ছি। পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের মৌলগুলো আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। প্রথমে আমরা হাইড্রোজেনের একটা ডায়াগ্রাম দেখছি, তারপরে লিথিয়ামের ডায়াগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি এই ডায়াগ্রাম দুটোর মধ্যে পার্থক্যটা ধরতে পেরেছো? হ্যাঁ,
প্রথম যে ডায়াগ্রামটা হাইড্রোজেনের সেখানে একটি শক্তি স্তর, আর দ্বিতীয় যে ডায়াগ্রামটা লিথিয়ামের ডায়াগ্রাম এঁকেছি সেখানে দুটি শক্তি স্তর আছে। যদি সোডিয়াম আঁকি তাহলে সেখানে দেখছি তিনটি শক্তি স্তর আছে, আর পটাশিয়াম হলে শক্তি স্তর আছে চারটি। তাহলে এখান থেকে তোমরা সহজেই বুঝতে পারছো যে একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যাওয়া যাচ্ছে একটা করে শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, ফলে পারমাণবিক ব্যাসার্ধও কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি পর্যায় ভিত্তিক ধর্মটা ব্যাখ্যা করতে চাই তাহলে বিষয়টা কি দাঁড়াবে? আমরা পর্যায় ভিত্তিক ধর্মটা বা পারমাণবিক ব্যাসার্ধের পর্যায় ভিত্তিক ধর্মটা ব্যাখ্যা করার জন্য আমরা তৃতীয় পর্যায়টাকে বেছে নিচ্ছি। তৃতীয় পর্যায়ের মৌলগুলো আমরা দেখছি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তো আমরা চারটি মৌলিক পদার্থ দিয়ে এখানে ব্যাখ্যা করতে চাই, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং বলতো এই শেষ পরমাণুটির নাম কি? ইলেকট্রন সংখ্যা দেখেই বুঝতে পারছো যে যেহেতু 14টি ইলেকট্রন আছে এটা হচ্ছে সিলিকন। এখন আমরা যেটা ব্যাখ্যা করব যে সোডিয়াম থেকে যত ডান দিকে যাওয়া যাচ্ছে, অর্থাৎ সোডিয়াম থেকে সিলিকনের দিকে যত যাচ্ছে শক্তি স্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন এবং সর্বশেষ শক্তি স্তরে বা শক্তি স্তরগুলোতে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কণিকা এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কণিকা। তাহলে একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাচ্ছে তখন শক্তি স্তর বাড়ছে না, কিন্তু প্রোটন বৃদ্ধি পাচ্ছে এবং ইলেকট্রন সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণটা বৃদ্ধি পাবে না? অবশ্যই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণটা বৃদ্ধি পাবে, কারণ প্রোটনও বাড়ছে, ইলেকট্রনও বাড়ছে। যত বাম থেকে ডান দিকে যাচ্ছে প্রোটন এবং ইলেকট্রন দুটোই বাড়ছে, ফলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলোর আকর্ষণটাও বেড়ে যাচ্ছে। তাই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের যত কাছাকাছি চলে আসবে পারমাণবিক ব্যাসার্ধ তত হ্রাস পাবে। সুতরাং আমরা এখান থেকে বলতেই পারি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে আমরা একটা মতামতে চলে আসি যে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বেড়ে যায় বা বৃদ্ধি পায়, এবং একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। এখন আমরা নতুন একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, এটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন দেখতে পাচ্ছ? উত্তর হচ্ছে একটি ইলেকট্রন। এখন এই সোডিয়ামের উপরে যদি আমরা তাপ শক্তি অ্যাপ্লাই করি তাহলে সোডিয়াম এই তাপ শক্তিটা শোষণ করবে এবং সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের এই ইলেকট্রনটা ওই তাপ শক্তির প্রভাবে বের হয়ে চলে যাবে। এখন সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর থেকে যদি ইলেকট্রনটি বের হয়ে চলে যায় তাহলে কি এর সর্বশেষ শক্তি স্তরটি আর থাকলো? অবশ্যই না, এবং সোডিয়ামও আর থাকলো না, সেটি হয়ে গেল সোডিয়াম আয়ন। তাহলে কিভাবে সোডিয়াম পরমাণু সোডিয়াম আয়নে পরিণত হলো? উত্তর হচ্ছে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। সোডিয়াম কি স্বেচ্ছায় একটি ইলেকট্রন ত্যাগ করেছে? অবশ্যই না। সোডিয়ামের উপরে শক্তি অ্যাপ্লাই করার কারণে সোডিয়াম ওই ইলেকট্রনটা ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। যে শক্তিটা প্রয়োগ করা হলো সেই শক্তিটাকে আমরা বলছি আয়নীকরণ শক্তি, সোডিয়ামের আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তির সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? এক মোল পরমাণুকে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। এখানে তোমাদের প্রশ্ন জাগতে পারে যে এক মোল এই জিনিসটা আসলে কি, বা এক মোল কেন? আমরা তো দেখলাম একটি সোডিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন চলে গেল, এক মোল বলতে আসলে কি বোঝায়? আমি তোমাদেরকে সহজে মোল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। বলো তো দেখি, আমরা যখন বাজারে ডিম কিনতে যাই তখন এক হালি ডিম মানে কয়টা ডিম হয় বা কয়টা ডিমকে বোঝায় আমরা? উত্তর হচ্ছে 4টা ডিমকে আমরা এক হালি বলি। যদি বলা হতো 1 ডজন ডিম তাহলে তোমরা বলতে 12টি ডিম। আমি যদি বলতাম 1 মোল ডিম তাহলে যে সংখ্যাটা হতো সেটা হচ্ছে 6.02 × 10⁻23। এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। যে কোনো পদার্থের এই সংখ্যক জিনিসকে বলা হয় 1 মোল সেই পদার্থ। অর্থাৎ 6.02 × 10⁻23 টি ডিম মানে হচ্ছে 1 মোল ডিম। 6.02 × 10⁻23 টি সোডিয়াম পরমাণু মানে হচ্ছে 1 মোল সোডিয়াম পরমাণু। আসলে আয়নীকরণ শক্তি হিসেব করা হয় 1 মোল পরমাণুর ক্ষেত্রে, আর 1 মোল পরমাণু মানে 6.02 × 10⁻23 টি পরমাণু।
তাই সংজ্ঞাটাই বলা হয়েছে এক মোল পরমাণুকে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব একই গ্রুপে এবং একই পর্যায়ে আয়নীকরণ শক্তির কিভাবে পরিবর্তনটা হয়। আমরা এখানে পর্যায় সারণী দেখতে পাচ্ছি এবং আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করার জন্য আমরা পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌলগুলোকেই বেছে নেব। আমরা জানি গ্রুপ 1 এর মৌলগুলোতে আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। তো আমরা যদি এদের ডায়াগ্রামটা দেখি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের ডায়াগ্রাম দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যত একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গিয়েছে তত একটি করে শক্তি স্তর সংযোজিত হয়েছে। ফলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু আমরা পারমাণবিক ব্যাসার্ধ যখন ব্যাখ্যা করেছিলাম তখনই বুঝে ফেলেছিলাম বা ওটা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে নিউক্লিয়াসের সাথে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন আছে তার দূরত্বটা বৃদ্ধি পেয়েছে। এখানে বলতে হবে এটা যে এই যে ইলেকট্রনটা যে ত্যাগ হবে, ইলেকট্রনটা ত্যাগ করে একে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটার প্রয়োজন হবে সেই শক্তিটাকে আমরা বলছি আয়নীকরণ শক্তি। এখন এই ইলেকট্রনটা ত্যাগ করতে বাধা দিচ্ছে কে? উত্তরটা হচ্ছে এই নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত বিধায় সে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনকে আকর্ষণ করে ধরে আছে। তো এই ইলেকট্রনটাকে সে যত মানে দুর্বল আকর্ষণ দিয়ে ধরে থাকবে, ইলেকট্রন বের করে নেওয়াটা আমাদের জন্য তত সহজ হবে। আর এই নিউক্লিয়াস যদি ইলেকট্রনটাকে অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল দ্বারা যুক্ত করে রাখে তাহলে ওই ইলেকট্রনটা বের করে নিতে আমাদের অনেক বেশি শক্তি লাগবে। আমরা জানি দূরত্ব যত বৃদ্ধি পায় আকর্ষণ তত হ্রাস পায়। তো হাইড্রোজেনের নিউক্লিয়াসের সাথে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের যে দূরত্ব, লিথিয়ামের নিউক্লিয়াসের সাথে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব কিন্তু একটু বেশি। সোডিয়ামের নিউক্লিয়াসের সাথে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব আরো বেশি। এভাবে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাচ্ছে নিউক্লিয়াসের সাথে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্বটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি নিউক্লিয়াসের সাথে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের আকর্ষণটা হ্রাস পাচ্ছে। ফলে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে ইলেকট্রন বের করে নেওয়াটা আমাদের জন্য তত সহজ হবে। তার মানে আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি যে একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাবে পরমাণুর আকার বেড়ে যাবে, নিউক্লিয়াসের সাথে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাবে তথা আকর্ষণ কমে যাবে এবং মোট কথা হচ্ছে আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। অর্থাৎ এটাকে যদি আমরা একটু সামারাইজ করি তাহলে আমরা বলতে পারবো যে একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাবে আয়নীকরণ শক্তি তত হ্রাস পাবে। এখন এটারও একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বোঝানোর আগে আমি একটু পর্যায় ভিত্তিক ধর্ম অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হয় সেটা বুঝে নিই এবং আমরা তৃতীয় পর্যায়টাকে উদাহরণ হিসেবে ব্যবহার করছি। তৃতীয় পর্যায়ের 4টি মৌলকে নিলাম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন। আমরা এর আগেই পড়েছিলাম যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে শক্তি স্তর বাড়ে না কিন্তু প্রোটন ও ইলেকট্রন সংখ্যা বাড়ে এবং সেখানে বলেছিলাম যে তখন নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা আরো বৃদ্ধি পায়, কেননা আকারটা কিন্তু হ্রাস পায়। আমরা পড়েছিলাম পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে সোডিয়ামের নিউক্লিয়াসের যত কাছে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি থাকবে সিলিকনের নিউক্লিয়াসের তার চাইতে বেশি কাছে থাকবে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলি। অর্থাৎ একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যাচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে। তাহলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে। তো আকর্ষণ যদি বৃদ্ধি পায় তাহলে ওই ইলেকট্রনটা বের করে নেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তার মানে আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে শক্তি স্তর বাড়ছে না কিন্তু প্রোটন ও ইলেকট্রন সংখ্যা বাড়ছে। ফলে পরমাণুর আকার হ্রাস পায় তথা নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা বেড়ে যায়। তাহলে কি ইলেকট্রনটা সহজে ছাড়বে? অবশ্যই না। তখন আয়নীকরণ শক্তির মানটাও বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে। তাহলে এটাকে আমরা একটু সামারাইজ করে নিই যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বেড়ে যায়। ঠিক এই কথাটি শিক্ষার্থীর খাতায় কিন্তু লেখা থাকতে হবে। পরবর্তীতে এই অধ্যায়টা যখন অনুশীলন করতে যাবে এই কিওয়ার্ড গুলো তার কাজে লাগবে। এখন আমরা যে ব্যতিক্রমটির কথা বলেছিলাম সেটি দেখি।
নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি কেন? আসলেই কি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি হওয়ার কথা ছিল? আমরা যদি পর্যায় সারণীটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পর্যায় সারণীতে এখানে নাইট্রোজেন গ্রুপ 15 তে আর অক্সিজেন হচ্ছে গ্রুপ 16 তে। তাহলে নাইট্রোজেনের ডানে আছে অক্সিজেন, হিসেব অনুসারে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানটা বেশি হওয়ার কথা, কিন্তু আমরা বলছি এটা ব্যতিক্রম। নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি, উল্টা হয়েছে। কেন এরকম হলো? এর কারণটা হচ্ছে নাইট্রোজেনের অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। আমরা জানি আমরা যখন আয়নীকরণ শক্তির কথা বলছিলাম তখন সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা বের করে নিতে হয়েছিল। তো নাইট্রোজেনের যখন ইলেকট্রনটা বের করে নেব তখন আমরা বের করব 2p উপশক্তি স্তর থেকে, দ্বিতীয় শক্তি স্তরের 2p উপশক্তি স্তর থেকে। কিন্তু আমরা 2p এর নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে 2pটাকে দেখছি এটা একটা অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে। যেহেতু অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে আমরা জানি পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের স্থিতিশীলতা অনেক বেশি। ফলে এই স্থিতিশীল কাঠামো ভেঙে নাইট্রোজেনের কাছ থেকে ইলেকট্রন বের করে নেওয়াটা অত্যন্ত কষ্টকর, অর্থাৎ অত্যন্ত শক্তি সাপেক্ষ ব্যাপার। তাই নাইট্রোজেনের এই ইলেকট্রনটা বের করে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। অপরপক্ষে আমরা যদি অক্সিজেন দেখি, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু এরকম স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নেই। তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা অক্সিজেন অপেক্ষা বেশি হয়, অর্থাৎ নাইট্রোজেনের ইলেকট্রন বের করে নেওয়াটা অক্সিজেনের চাইতে কঠিন হয়ে দাঁড়ায়। কারণটা এক কথায় বললে নাইট্রোজেনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসটাই হচ্ছে এর মূল কারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ইলেকট্রন আসক্তি বোঝাবো। দেখো তো স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্লোরিন পরমাণু, এবং ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। ক্লোরিন তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো যদি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে তাকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, এবং ক্লোরিন যখনই একটি ইলেকট্রন গ্রহণ করবে, এই ইলেকট্রনটি যখনই ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে যুক্ত হবে তখন ক্লোরিন পরমাণু থেকে শক্তি নির্গত হবে। যে শক্তিটা নির্গত হলো সেই শক্তিটার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলতো ক্লোরিন এখন এই ইলেকট্রনটা গ্রহণ করার ফলে সে কি আর ক্লোরিন পরমাণু থাকলো? নিশ্চয়ই না, সেটি হয়ে গিয়েছে ক্লোরাইড আয়ন। কিভাবে ক্লোরাইড আয়নে পরিণত হলো? ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো, এবং এই ক্লোরাইড আয়নে পরিণত হওয়ার জন্য তার ভেতর থেকে যে শক্তিটা নির্গত হয়ে গেল সেই শক্তিটাকে আমরা বলছি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে এক মোল পরমাণুকে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। এখন আমরা গ্রুপ এবং পর্যায় ভিত্তিক ইলেকট্রন আসক্তির যে পরিবর্তন হয় সেটা ব্যাখ্যা করব। প্রথমে আমরা গ্রুপ 1 এর গ্রুপ ভিত্তিক ধর্ম ব্যাখ্যা করার জন্য গ্রুপ 1 এর মৌলগুলোকে নিচ্ছি। সেখানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম আছে। আমরা 4টি মৌলকে নিলাম। ইলেকট্রন আসক্তি ব্যাখ্যা করার জন্য আমি একেবারে সহজে যেটা বলি, ইলেকট্রন আসক্তি সোজা কথায় ইলেকট্রনের প্রতি আসক্তি বা ইলেকট্রনের প্রতি টান। এখন এই ইলেকট্রনের প্রতি আসক্তি বা ইলেকট্রনের প্রতি টান অনুভব করে কে, বা ইলেকট্রনকে টানে কে? এক কথায় ইলেকট্রনকে টানে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ইলেকট্রনকে টেনে কোথায় যুক্ত করবে? উত্তর হচ্ছে নিউক্লিয়াস ইলেকট্রনকে টেনে সর্বশেষ শক্তি স্তরে যুক্ত করবে। তাই সর্বশেষ শক্তি স্তরটা নিউক্লিয়াসের যত কাছে থাকবে সেই মৌলের ইলেকট্রন আসক্তির মান তত বেশি হবে। আমরা দেখতে পাচ্ছি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে সর্বশেষ শক্তি স্তরটা নিউক্লিয়াস থেকে বেশ দূরে সরে যায়। তাহলে কি ইলেকট্রন আসক্তির মান বাড়বে? অবশ্যই না। তাহলে আমরা বলতে পারি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে সুতরাং ইলেকট্রন আসক্তি হ্রাস পাচ্ছে। তাহলে আমরা এটাকে সামারাইজ করতে পারি এভাবে, একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাবে পরমাণুর আকার বেড়ে যাবে, নিউক্লিয়াসের সাথে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাবে তথা আকর্ষণ কমে যাবে, এবং ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে। অর্থাৎ এই কথাটিকে যদি সামারাইজ করি তাহলে দাঁড়াবে হচ্ছে একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাবে ইলেকট্রন আসক্তি তত হ্রাস পাবে। এখন আমরা পর্যায় ভিত্তিক ধর্মটা দেব, এবং বরাবরের মতোই তৃতীয় পর্যায়টাকে আমরা বেছে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। তৃতীয় পর্যায়ে যে 4টি মৌল দিয়ে ব্যাখ্যা করব তা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এবং আমরা জানি যে শক্তি স্তর বাড়ে না, একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাওয়া যায় শক্তি স্তর বাড়ে না, কিন্তু প্রোটন ও ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, ফলে পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পায়। বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে সর্বশেষ শক্তি স্তরটা নিউক্লিয়াসের কাছাকাছি হয়ে যাচ্ছে।
আমি কিছুক্ষণ আগেই বলেছি সর্বশেষ শক্তি স্তর যদি নিউক্লিয়াসের কাছাকাছি হয়ে যায়, যত কাছে আসবে ইলেকট্রন আসক্তি তত বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। অর্থাৎ এটাকে এভাবে আমরা লিখতে পারি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে শক্তি স্তর বাড়ছে না, কিন্তু প্রোটন ও ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে পরমাণুর আকার হ্রাস পায় তথা নিউক্লিয়াসের সাথে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের আকর্ষণটা বেড়ে যায়, অর্থাৎ ইলেকট্রন আসক্তিও বেড়ে যায়। এটাকে একেবারেই সামারাইজ করে ফেলবো, তাহলে যে বিষয়টা দাঁড়াবে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও একটা ব্যতিক্রম আছে। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কেন? তোমরা তোমাদের বইয়ের 87 পৃষ্ঠা বের করলে দেখতে পারবে যে ওখানে গ্রুপ 17তে ফ্লোরিন এবং ক্লোরিন দুটি পরমাণু দেওয়া আছে, যেখানে ফ্লোরিন কিন্তু একই গ্রুপে উপরের দিকে আছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের আকারটা কিন্তু ছোট। হিসেব অনুসারে যেহেতু এর পারমাণবিক ব্যাসার্ধ কম, তাহলে এর কিন্তু ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, কিন্তু এটা একটা ব্যতিক্রম। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস মনে রাখবে, ব্যতিক্রম জিনিস সব সময়ের জন্য ইম্পর্টেন্ট। আমরা এখানে এই ব্যতিক্রম হওয়ার কারণটি ব্যাখ্যা করতে চাই। এখানে তোমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে ফ্লোরিন এবং ক্লোরিন উভয়ের মধ্যে মিল হচ্ছে উভয়েরই সর্বশেষ শক্তি স্তরে 7টি করে ইলেকট্রন আছে। আর ইলেকট্রন আসক্তি মানেই তারা কিন্তু প্রত্যেকেই একটি করে ইলেকট্রন গ্রহণ করবে। ফ্লোরিনের 7টি ইলেকট্রন আছে দ্বিতীয় শক্তি স্তরে, আর ক্লোরিনের 7টি ইলেকট্রন আছে তৃতীয় শক্তি স্তরে। ফলে ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব কিন্তু বেশি। তাই নতুন যে ইলেকট্রনটা ফ্লোরিনে যুক্ত হতে চাইবে, তখন সে এই ইলেকট্রনগুলো অর্থাৎ তার দ্বিতীয় শক্তি স্তরের বাকি 7টা ইলেকট্রন দ্বারা বিকর্ষণ বল অনুভব করবে। এভাবে একটা নতুন ইলেকট্রন ফ্লোরিনের কাছে আসছে, সে বাকি ইলেকট্রনগুলো দ্বারা বিকর্ষণ বল অনুভব করে সবশেষে যুক্ত হলো। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে ঘটনাটা কিন্তু তা ঘটবে না। এটা কিন্তু স্মুথলি ওই সর্বশেষ শক্তি স্তরে যুক্ত হতে পারবে। কেন? কারণ এখানে ইলেকট্রনগুলোর ঘনত্ব তো অনেক কম, ফলে এই ইলেকট্রনগুলো নবাগত ইলেকট্রনকে ফ্লোরিনের ইলেকট্রনগুলোর মতো বিকর্ষণ করবে না। এই কারণে ইলেকট্রন ঘনত্ব ফ্লোরিনের বেশি হওয়ার কারণে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা ক্লোরিন অপেক্ষা কমে যায়। এখন আমরা ধাতব ধর্ম ব্যাখ্যা করব। ধাতব ধর্ম ব্যাখ্যা করতে গেলে প্রথমেই তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ধাতু কাকে বলে। আমরা জানি যে সকল মৌল ইলেকট্রন দান করতে পারে তাদেরকে বলা হয় ধাতু, এবং যে মৌল যত সহজে ইলেকট্রন দান করতে পারে তাকে তত সক্রিয় ধাতু বলে। বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। মনে করো তুমি আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তোমার কাছে 500 টাকা, আমার পকেটেও 500 টাকা। রাস্তায় একটা ভিক্ষুককে দেখলাম, তুমি তোমার পকেট থেকে 500 টাকা বের করে ভিক্ষুকটিকে দিয়ে দিলে। কিন্তু আমি 500 টাকা দেওয়ার সময় বারবার চিন্তা করছি দেব না দেব না। যদি দিই তাহলে আমার তো 500 টাকা কমে যাবে, তাহলে আমি কিভাবে চলবো? এই দেব না এই হেজিটেশনের মধ্যে থেকে একদম শেষে গিয়ে আমি 500 টাকা তাকে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, বলো তো তাহলে কে ভালো দাতা, তুমি না আমি? উত্তরটা হচ্ছে অবশ্যই তুমি, কারণ তুমি স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত সহজে ওই টাকাটা দিয়ে দিয়েছো। এই জন্য দাতা হিসেবে তুমি বেশি সক্রিয়, আমি তোমার চাইতে কম সক্রিয়। এখন ওই টাকার জায়গায় যদি তুমি ইলেকট্রনকে বসাও, তাহলে তুমি সহজে ইলেকট্রন দান করতে পেরেছো, তাই তোমার ধাতব ধর্ম বেশি, বা তুমি ধাতু হিসেবে বেশি সক্রিয়। আমি ইলেকট্রন ত্যাগ করতে আমার কষ্ট হয়েছে, বা আমি সহজে ইলেকট্রনটা ত্যাগ করতে চাইনি, তাই আমিও ধাতু, কিন্তু ধাতু হিসেবে সক্রিয়তা আমার তুলনামূলকভাবে কম। এখন আমরা ধাতব ধর্ম ব্যাখ্যা করব, এবং একইভাবে পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌলগুলোকে বেছে নিয়েছি। তবে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে তাদের মধ্যে প্রথম মৌল হাইড্রোজেনটা কিন্তু ধাতু নয়, তাই হাইড্রোজেনকে আমরা বাদ দিয়ে দিলাম। আমরা গ্রুপ 1 এর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই তিনটা দিয়ে আমরা একটু ব্যাখ্যা করব, তাহলেই আমরা বুঝতে পারবো যে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে ধাতব ধর্মের কি পরিবর্তন হয়। এখানে তিনটা মৌলের ডায়াগ্রাম দেওয়া আছে। বলতো এই যে ইলেকট্রনটা ত্যাগ করবে যে কোনো মৌল, বা এই 1 নাম্বার গ্রুপের মৌলগুলো ইলেকট্রনটা ত্যাগ করতে তাকে বাধা দেবে কে? উত্তর হচ্ছে বাধা দেবে নিউক্লিয়াসের আকর্ষণ বল। তাই নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের ওই ইলেকট্রনটা যত দূরে থাকবে, নিউক্লিয়াসের সাথে ওই ইলেকট্রনের আকর্ষণ তত কম হবে, ইলেকট্রনটা তত সহজে ত্যাগ করতে পারবে। দেখো, লিথিয়ামের নিউক্লিয়াসের খুব কাছেই আছে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা, তাই লিথিয়াম খুব কষ্ট করে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা ত্যাগ করলো। সোডিয়ামের ক্ষেত্রে
ওই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা কিন্তু একটু দূরে আছে, নিউক্লিয়াসের থেকে একটু দূরে আছে, তাই এ কিন্তু লিথিয়ামের চাইতে খুব সহজে ইলেকট্রনটা ত্যাগ করতে পারলো। পটাশিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা আরো দূরে আছে, তাই পটাশিয়াম খুব সহজে ইলেকট্রনটা ত্যাগ করে ফেলতে পারলো। তাহলে আমরা বলতে পারি যে একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাবে ধাতব ধর্ম তত বৃদ্ধি পাবে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হবে? একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে শক্তি স্তর বাড়বে না, কিন্তু প্রোটন ও ইলেকট্রন সংখ্যা বাড়বে, ফলে পরমাণুর আকার হ্রাস পাবে। দ্যাট মিন্স নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যাবে, ফলে ধাতব ধর্ম হ্রাস পাবে। তাহলে কি আমরা এটা বলতে পারি যে যে কোনো পর্যায়ের একদম বাম পাশের যে মৌলগুলো আছে তারা ধাতু হিসেবে সবচাইতে সক্রিয়, আর একদম ডান পাশে যে মৌলগুলো আছে অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস বাদে, নিষ্ক্রিয় গ্যাস বাদে যে কোনো পর্যায়ের একদম ডান পাশের গ্রুপটা হচ্ছে গ্রুপ 17। তাহলে এই গ্রুপ 17 ধাতব ধর্ম সবচাইতে কম হবে। তাহলে বলতো কোন ধর্মটা সবচাইতে বেশি হবে? উত্তরটা হচ্ছে অধাতব ধর্মটা সবচাইতে বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌলগুলোও সক্রিয়, তবে এরা সক্রিয় ধাতু হিসেবে, আর গ্রুপ 17 এর মৌলগুলোও সক্রিয়, তবে এরা সক্রিয় হচ্ছে অধাতু হিসেবে। অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 17 উভয়ের মৌলগুলোই অত্যন্ত সক্রিয়, তবে তাদের সক্রিয়তার কারণটা কিন্তু ভিন্ন। একজন ধাতু হিসেবে সক্রিয়, আরেকজন অধাতু হিসেবে সক্রিয়। তাহলে আমরা বলতে পারি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। এখন তোমাদের জন্য ছোট্ট একটু যাচাইকরণ, নিচের কোনটি অধিক সক্রিয় ধাতু? দেখো তো বলতে পারো কিনা। অপশন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, সিলিকন এবং ক্যালসিয়াম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সঠিক উত্তরটি হচ্ছে পটাশিয়াম। যারা সঠিক উত্তর চিন্তা করতে পেরেছো বা আমার এই উত্তরের সাথে যাদের চিন্তা মিলে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বাকি সবাইকে চেষ্টা করার জন্য অত্যন্ত অনেক ধন্যবাদ। এরপর নিচের এই প্রশ্নটার উত্তর দাও যে নিচের কোন মৌলের পারমাণবিক আকার সবচাইতে কম? এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি অপশন রয়েছে, ক্লোরিন, অক্সিজেন, ফ্লোরিন এবং নাইট্রোজেন। সঠিক উত্তরটা হচ্ছে ফ্লোরিন। ধন্যবাদ যারা চিন্তা করতে পেরেছো সঠিক উত্তরটা, এবং যারা চেষ্টা করেছো সবাইকে। এখন আজকে আমরা যা পড়লাম তার উপরে কিছু কাজ তোমরা করে রাখবে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়ামকে তাদের পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে এবং এর কারণটা তোমরা ব্যাখ্যা করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবচাইতে বেশি আসে এই প্রশ্নটা, অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা করার ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের ঘটনাটা সবচাইতে বেশি আসে। তারপরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে ইলেকট্রন আসক্তির নিম্নক্রম অনুসারে সাজাবে এবং তার কারণ ব্যাখ্যা করবে। এবং সবশেষে তোমরা ব্যাখ্যা করবে গ্রুপ 1 এবং গ্রুপ 17 উভয়েই অত্যন্ত সক্রিয়, তবে তাদের সক্রিয়তার কারণ ভিন্ন। এটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এগুলো সুন্দর করে ব্যাখ্যা করবে এবং তোমরা তোমাদের খাতায় এগুলো নোট করে ফেলবে। যে কোনো রকমের সমস্যার জন্য বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।